হুমকি ভাষণের জন্য পুলিশ তলব করেছে হুমায়ুন কবিরকে। তার বাড়ি থেকে নোটিশ দিয়ে আসে পুলিশ, কিন্তু হুমায়ুন কবিরকে হাজিরা দেবেন 3 তারিখ। ওই সময় শক্তিপুর থানায় যাওয়া সম্ভব নয়। 4 তারিখ নির্দিষ্ট সময় যাব রেজিনগর থানায়। উস্কানি হুমকির মামলায় তলব নিয়ে এমনই জানালেন হুমায়ুন কবির। অপরাধে ইন্টেনশনালি আমাকে দুটো থানায় দুটো মোটো কেস করা হয়েছে। শক্তিপুর থানা যেটা 3 তারিখে, যেটা 11:30টার সময় হাজিরা দিতে বলেছে। আমি যেহেতু প্রত্যেক জুম্মার নামাজ পড়ি, আমার পক্ষে কোনো মতেই ওই শক্তিপুর থানায় 11:30টার সময় হাজিরা দেওয়া সম্ভব না। 4 তারিখ শনিবার, সেটা আমি রেজিনগর থানায় ওনাদের যে সময় দেওয়া আছে নোটিশে, সেটা আমি 4 তারিখে শনিবারে রেজিনগর থানায় হাজিরাটা দেব। চলে আসছি পরের খবরে। তারাতলায় বিপর্যয়ের নেপথ্যে বেশ কয়েকটি গাফিলতি রয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে তুলে ধরেছে কলকাতা পুরসভা। অন্যদিকে এই দুর্ঘটনার পর নির্মীয়মান বিল্ডিংগুলির প্ল্যান অডিট করার জন্য কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। মঙ্গলবার সাউথ ক্যানেল রোডে নির্মীয়মান বিল্ডিংয়ে গিয়ে নথি খতিয়ে দেখল অডিট কমিটি। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত্যু মিছিল। রোজগেরে সদস্যদের হারিয়ে অকুল পাথারে বহু পরিবার। আর তাদের কান্নায় যে প্রশ্নটা বারবার ফিরে আসছে তা হলো, এই বিপর্যয়ে দায় কার? কার গাফিলতিতে এতগুলো প্রাণ গেল? এই আবহে কলকাতা পুরসভার প্রাথমিক পর্যবেক্ষণে সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য। তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি গাফিলতির কথা। কলকাতা পুরসভার তরফ থেকে এইখানের যে প্রজেক্ট রয়েছে তারাতলার, সেটা দেখার পর যে রিপোর্ট জমা হয়েছে তাতে বেশ কয়েকটা গাফিলতির কথা উঠে এসছে। যার মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন স্ট্রাকচার ওয়াজ ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট স্টিল ফ্রেম, সেটা বলা হচ্ছে। দ্বিতীয় বলা হচ্ছে ইমপ্রপার রিইনফোর্সমেন্ট কংক্রিট উইথ নট প্রপার থিকনেস। 3 নম্বরে যেটা বলা হচ্ছে দি ডিস্টেন্স বিটুইন স্টিল কলাম ওয়ার ওয়াইডার অ্যান্ড deviated from the sanction plan. আর চতুর্থ বলা হচ্ছে যে মুভ ওভার দ্য স্টিল ফ্রেম স্ট্রাকচার ইজ নট অ্যাজ পার স্পেসিফিক সাইজ। এই 4টে পয়েন্টের কথা বলা হচ্ছে। অর্থাৎ যে প্ল্যান অনুযায়ী বলা হয়েছিল, যে প্ল্যানের কথা বলা হয়েছিল, সেই অনুযায়ী কাজ হয়নি। পুরসভার বিল্ডিং বিভাগের দাবি, পোক্ত ইস্পাতের কাঠামোর উপর গোডাউনটি গড়ে না তোলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেটি। রিইনফোর্সড কংক্রিট প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পুরু ছিল না। বিল্ডিং প্ল্যানের নকশা মেনে রাখা হয়নি স্টিল কলামগুলোর মাঝের দূরত্ব। একটি কলামের সঙ্গে অন্যটির তফাৎ তুলনামূলকভাবে বেশি ছিল। ইস্পাতের কাঠামোর ক্ষেত্রে নির্দিষ্ট মাপ মেনে না চলায় সেটি ভার রাখতে পারেনি এবং কার্যত ধস নেমেছে। এইভাবে আমাদের স্টিলের ভার্টিক্যাল মেম্বারগুলোকে আমরা প্রথমে দাঁড় করাই, তারপর ওর সাথে কানেকশন করে দিই হরাইজন্টাল মেম্বারগুলোকে। তারপর ওর উপর কি হয় যে আমরা রেনফোর্সমেন্ট গুলাকে প্রোভাইড করি এবং তার উপর আমরা কংক্রিটিং করি। এবার ধরুন আপনার আইএসএমবি 500 দরকার, আপনি করে দিয়েছেন কত 300, তার মানে এটা কমে গেল, 500-এর জায়গায় 300 হয়ে গেল, ছোট হয়ে গেল। তার মানে এটাকে আমরা বলি ইনএডিকুয়েট মেম্বার। এবার এডিকুয়েসি যদি বলতে হয় তাহলে আমাদের হচ্ছে যতটা দরকার ততটা প্রোভাইড করা হয়নি অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট। তারাতলায় বিপর্যয়ের পর কলকাতা ও আশেপাশের এলাকায় সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের প্ল্যান অডিট করার জন্য কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। মঙ্গলবার সাউথ ক্যানেল রোডে সিদ্ধা গ্রুপের একটি নির্মীয়মান বিল্ডিংয়ে গিয়ে নথিপত্র খতিয়ে দেখেন অডিট কমিটির সদস্যরা। তারাতলা বিপর্যয়ের পরে শহর জুড়ে যে সমস্ত বিল্ডিং কোথাও বিপজ্জনক অবস্থাতে রয়েছে কিনা বা অনুমোদন সঠিকভাবে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে অডিট টিম কিন্তু এসেছিল এই বেলেঘাটা 33 নম্বর ক্যানেল সাউথ রোডের সিদ্ধা অ্যাপার্টমেন্ট। এবং সেই সিদ্ধা অ্যাপার্টমেন্টের একটা নির্দিষ্ট বিল্ডিং সেখানে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতে রয়েছে। সেখানেই এই অডিট যে কমিটি তারা এখানে আসেন। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ, দমকল বিভাগের আধিকারিকেরা এবং কলকাতা পুরসভার যারা রয়েছেন বিল্ডিং বিভাগের, তারাও কিন্তু এখানে রয়েছেন।
সমস্ত নথিপত্র তারা খতিয়ে থাকেন, ইন্সপেকশন করেন, এবং সেই ইন্সপেকশন করার পরে যেটা জানা যাচ্ছে যে এই অডিট রিপোর্ট কমিটি তারা একটি রিপোর্ট কলকাতা পুরসভাকে সাবমিট করবে। নির্মীয়মান সব বিল্ডিংয়ের প্ল্যান খতিয়ে দেখে হাই পাওয়ার কমিটির কাছে রিপোর্ট দেবে অডিট কমিটি। সেখান থেকে ছাড়পত্র পেলে তবেই ফের কাজ শুরু করা যাবে। অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর প্রায় 2 মাসের মাথায় এবার হেল্পলাইন চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম রাখলেন এক ডাকে অভিষেক। বিজেপি সাংসদ রাহুল সিনহা বলছেন, বিদেশে পালাতে পারেনি, ভাবছে এখন কর্মীদের যদি হেল্পলাইন তৈরি করে তাদের বশে আনা যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙলো আর কি। কুণাল ঘোষ বলছেন, সব নেতারাই যার যার মতো করে আছেন। দল ভেঙে টুকরো টুকরো, দলের ভেতরে বাইরে সমালোচনা, নিন্দার মুখে তিনি। আছড়ে পড়ছে ক্ষোভ বিক্ষোভ। এই প্রেক্ষাপটে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর প্রায় 2 মাসের মাথায় হেল্পলাইন চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম রাখলেন এক ডাকে অভিষেক। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়া এই পোস্টে লেখা রয়েছে, নির্বাচন পরবর্তী হিংসায়, বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে যে কোনো আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন এক ডাকে অভিষেক। ভোটে ভরাডুবির 26 দিন পর সোনারপুরে দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় রোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাকে আর প্রকাশ্যে সেভাবে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এই প্রেক্ষাপটে অনেকেই কটাক্ষের সুরে প্রশ্ন করছেন, ভরাডুবির 2 মাস পর কেন কর্মীদের কথা মনে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়? ও দৌড়ে বেড়াচ্ছে, ওর পিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বিদেশে পালিয়ে যাওয়ার ছক করেছিল, আদালত অভিষেক ব্যানার্জিকে অনুমতি দেয়নি, যে কারণে যখন বিদেশে পালাতে পারেনি, আর এমপি এমএলএ নেতা যখন ভেগে গেছে পার্টি থেকে, ভাবছে এখন কর্মীদের যদি হেল্পলাইন তৈরি করে তাদের বশে আনা যায়। আমাদের এই টিমে অনেক এমএলএ আছেন যারা বাড়ির সোনা বা অন্য জিনিস বন্ধক রেখে এই কর্মীদের জামিন করেছেন। 2 মাস বাদে কারুর যদি ঘুম ভাঙে, অনলাইনে তো সে ফিলাডেলফিয়াতে বসেও খোঁজ নেওয়া যেতে পারে। তা আমার শুধু অনুরোধ, যে এইসব হলো, কিন্তু যে 4 টাকার 1 টাকা খরচ হলো চার্টার্ড ফ্লাইটে, বা টাকা, যে টাকা, সেই টাকা কর্মীদের কাছে পৌঁছে দিলে যে কর্মী আক্রান্ত তার মামলার খরচ, ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙলো আর কি। দলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিতে কি দেরি হয়ে গেল? সব নেতারাই যার যার মতো করে আছেন। তখন অভিষেক যদি সেরকম একটি হেল্পলাইন চালু করে থাকেন এবং তাতে যদি কেউ উপকার পায়, সেটা ভালো না। আমি ওরকম এক ডাকে, এটা তো একটা দল, ফলে একটা দলের একটা কেন্দ্রীয় হেল্পলাইন, আমি ওরকম আলাদাভাবে আমার কাছে যেটা খবর আসবে আমি নিশ্চিতভাবে হেল্প করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে কি আদৌ কর্মী সমর্থকদের মনোবল ফিরবে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।